প্রিয় বন্ধু, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাকে স্বাগত। গল্প পাঠ শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই, সেটি হলো আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে, গল্পটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এটি খুব মজার গল্প। গল্পের নাম জামাতা বাবাজি। দেখুন, গল্পটি নিঃসন্দেহে খুবই মজার গল্প, কিন্তু এই গল্পটির পুরো মজা উপভোগ করতে হলে আপনাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে আসুন এখন শুরু করছি আমাদের আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জামাতা বাবাজি। আমি বড় বিপদে পড়িয়াছি। আজ প্রায় 1 মাস হইতে চলিল। আমার একমাত্র জামাতাটি নিরুদ্দেশ, অথচ কারণ কিছুই জানা যায় নাই। রাজশাহী জিলা স্কুল হইতে ম্যাট্রিক পাশ করিয়া বাবাজি তখন আমার জামাতা হন নাই, কলিকাতায় গিয়া কলেজে ভর্তি হন। 2 বৎসর তথায় পড়িয়া আইএ পরীক্ষা দিয়া বৈশাখ মাসে তিনি রাজশাহীতে পিতার নিকট ফিরিয়া আসেন। পিতা তাহার রাজশাহীর প্রসিদ্ধ গভর্নমেন্ট লিডার শ্রীযুক্ত শশীশেখর দত্ত বাহাদুর। সেই সময় তাহার এই পুত্র শ্রীমান পূর্ণচন্দ্রের সহিত আমার কন্যা লীলাবতীর বিবাহ সম্বন্ধ হয়। 8ই শ্রাবণ বিবাহ হইল। তখন সপ্তাহখানেক মাত্র গেজেটে বাহির হইয়াছিল বাবাজি 2য় বিভাগে পাশ হইয়াছিলেন। পুজোর ছুটিতে বাবাজি রাজশাহী আসিলে আমি তাহাকে নিমন্ত্রণ করিয়া নিজ গৃহে আনিয়াছিলাম। 1 সপ্তাহকাল বাবাজি আমার নিকট ছিলেন, কিন্তু তখন তো এই বিপত্তির কিছুমাত্র সূচনা আমি পাই নাই। কলেজ খুলিবার অব্যবহিত পূর্বে বাবাজি আবার আসিয়া 3 দিন ছিলেন। বস্তুত এখান হইতেই তিনি কলিকাতায় রওনা হবেন, তখনও তো আমাদেরকে এ বিষয়ের কিছুমাত্র আভাস তিনি দেন নাই। কলিকাতায় ফিরিয়া গিয়া মাসখানেক বাবাজি যথারীতি পত্রাদি লিখিয়াছিলেন। তারপর হইতে নিস্তব্ধ। বাবাজিকে পত্র লিখিয়া উত্তর পাই নাই। খুকি পূর্বে যে প্রতি সপ্তাহে তাহার পত্র পাইত, সেও কোনো পত্র পায় নাই। 3 সপ্তাহ এরূপভাবে কাটিলে ব্যাকুল হইয়া বেয়াইমশাইকে রাজশাহীতে পত্র লিখিলাম। তাহার উত্তরে জানিলাম তিনিও 3 সপ্তাহ পুত্রের কোনো পত্র পান নাই। পুত্রকে জবাবি টেলিগ্রাম পাঠাইয়াছিলেন। তাহা ফেরত আসিবার পর অনুসন্ধানার্থে নিজ মাতুলকে কলিকাতায় পাঠাইয়া দিয়েছিলেন। সেখানে বাসার ছেলেরা নাকি বলিয়াছে, কেন পূর্ণ তো আজ 3 সপ্তাহ হলো বাড়ি চলে গেছে। বাড়ি যায় নাই শুনিয়া বাসার ছেলেরা অত্যন্ত বিস্মিত হইয়াছিল। কোথায় সে গিয়াছে উহা তাহারাও অনুমান করিতে অসমর্থ। বেয়াইমশাই আরও লিখিয়াছেন, ছেলের এরূপভাবে নিরুদ্দেশ হইয়া যাইবার কারণ কি? শেষবার যখন আপনার ওখানে গিয়াছিল, সে সময়ে বৌমার সহিত তাহার কোনো ঝগড়া কলহ হইয়াছিল কিনা একটু সন্ধান লইবেন তো। কন্যার নিকট জানিয়া আসিয়া গৃহিণী বলিলেন, না, কই সেরকম তো কিছু হয়নি। আমিও সে মর্মে বেহাইমশাইকে পত্র লিখিয়া দিলাম। এই তো অবস্থা। আমি এখন কি করি বলুন দেখি। বেহাইমশাই তো বেশ নিশ্চিন্ত নিষ্ক্রিয় আছেন দেখিতেছি। তার আরও 2 পুত্র আছে, তিনি নিষ্ক্রিয় থাকিতে পারেন, কিন্তু আমার যে ওই একমাত্র কন্যা। শুধু তাহাই নহে, আমার পরলোকগতা প্রথমা পত্নীর একমাত্র স্মৃতিচিহ্ন, আমার বড় আদরের ধন। আমার খুকুরানির মুখে আর হাসি দেখিতে পায় না, সর্বদাই মুখখানি তার বিষণ্ণ, চক্ষু দুটি ছলছল করে। এখন আর নিতান্ত বালিকাটি সে নাই, 14 বছরে পড়িয়াছে, জ্ঞানবুদ্ধি হইয়াছে, সবই তো বুঝিতে পারে। তাহার বিষাদ মলিন মুখখানি দেখিলে আমার বুকের ভিতরটা কেমন যেন হাহাকার করিয়া ওঠে।
ছেলেটি ভালো দেখিয়া মহাশয় প্রায় 5,000 টাকা খরচ করিয়া ওখানে মেয়ের বিবাহ দিয়াছিলাম। আমার মতো অবস্থার লোকের এক মেয়ের বিবাহে 5,000 টাকা খরচ করা কি সোজা কথা? কিন্তু তবু আমি করিয়াছিলাম। কেন? না, মেয়েটি সুখে থাকিবে এই আশায়। কিন্তু দেখুন কি দৈব বিড়ম্বনা। আমার অবস্থা বলি শুনুন। আমার নিবাসও রাজশাহী জেলায় ইছমাইলপুর গ্রামে। নাটোরের 3টা স্টেশন পরে রঘুরামপুরে নামিয়া 3 ক্রোশ আসিতে হয়। স্টেশনে গরুর গাড়ি পাওয়া যায়, পালকিও পাওয়া যায়, কিন্তু ঘোড়ার গাড়ি নাই। আমার নাম শ্রী প্রমথনাথ দেব, উত্তরবাটি কায়স্থ আমরা। পিতার মৃত্যুতে আমি কিছু ভূসম্পত্তি পাইয়াছিলাম আর কিছু কোম্পানির কাগজ। তা কোম্পানির কাগজগুলি মেয়ের বিবাহে প্রায় নিঃশেষই হইয়া গিয়াছে। ভূসম্পত্তি ছাড়া আমার একটি সামান্য কারবারও আছে, গুড় প্রস্তুতের কারখানা। কয়েকটি ইক্ষু মারায় কল আছে, সেই কলে ইক্ষু মারিয়া রস জাল দিয়া গুড় প্রস্তুত করি। আমি অবশ্য নিজ হস্তে করি না, বেতনভোগী কারিগরেরা আছে। কত ইক্ষু আমার নিজের চাষের, বাকিটা কিনে আনি। আশেপাশে 5খানা গ্রামে ব্যাপারীরা আসিয়া সেই গুড় খরিদ করিয়া লইয়া যায়। ভূসম্পত্তির আয়ে এবং কারখানার মুনাফায় একরূপ ভদ্রভাবেই আমার দিন গুজরান হয়। আমার প্রথমা পত্নী জীবিতা নাই, সে আভাস পূর্বেই দিয়াছি। খুকিকে 4 বৎসরে রাখিয়া তিনি স্বর্গারোহণ করেন। আমার বয়স তখন 32 বৎসর মাত্র। আত্মীয় বন্ধুরা সকলেই আবার বিবাহ করিবার জন্য আমায় পীড়াপিড়ি করিতে লাগিলেন। আমি কিছুতেই বিবাহ করিব না। আমার এত সাধের, এত আদরের খুকিকে আমি বিমাতার হাতে তুলে দিতে পারিব না। আমার জ্যেষ্ঠা সহোদরা, তিনি বিধবা, নিজ শ্বশুরালয়ে অবস্থান করিতেছিলেন। তাহাকে আনাইয়া খুকির লালন পালনের ভার তাহারই হস্তে অর্পণ করিলাম। এদিকে আত্মীয় বন্ধুরা বিবিধ প্রকারে আমায় বুঝাইতে লাগিলেন, এই তো তোমার মোটে 32 বছর বয়স, সারাটি জীবন পড়ে রয়েছে, কি করে তোমার কাটবে? আর তোমার দিদি বা নিজের সংসার ছেড়ে কতদিনই বা তোমার কাছে থাকতে পারবেন? বিমাতা হলেই যে একটি আস্ত রাক্ষসী হবে এমনই বা কি কথা? সেরকম হয় কারা? যারা ছোট লোকের ঘরে মেয়ে। ভদ্র বংশের একটি ডাগর দেখে মেয়ে বিয়ে করে আনো, সে তোমার মেয়েকে নিজ সন্তানের মতোই লালন পালন করবে, তোমার সংসার বজায় রাখবে, ইত্যাদি ইত্যাদি। 7-8 মাস থাকিয়া দিদিও ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তখন কি আর করি, অগত্যা বিবাহই করিয়া ফেলিলাম। দিদি নববধূকে সংসার বুঝাইয়া দিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। সৌভাগ্যবশত যাহাকে ঘরে আনিলাম তিনি মাতৃবৎ স্নেহাদরেই আমার খুকিকে বুকে তুলিয়া লইলেন। এ পক্ষে আমার 2টি কন্যা ও 3টি পুত্র জন্মগ্রহণ করিল। পুত্র 3টি আপনাদের আশীর্বাদে জীবিতই আছে, কিন্তু কন্যা 2টিকে তাদের শৈশবেই জমের মুখে তুলিয়া দিয়াছি। 1 মাস কাটিয়া গেল, জামাতার কোনো সংবাদ নাই। গত পূর্ণিমা রাত্রিতে বাবা সত্যনারায়ণের সিন্নি আছি। গৃহিণী স্থানীয় কালী মন্দিরে মানত করিয়াছেন, জামাতা ফিরিলেই জোড়া পাঁঠা দিয়া মার পূজা করিবেন। পাড়ার বর্ষিয়সী জ্ঞানদা ঠাকুরানী প্রতিদিন সন্ধ্যাবেলায় আসিয়া গৃহিণী ও খুকিকে নীলকুল বাসুদেবের কথা শুনাইয়া যাইতেছেন, আমিও শুনিতেছি। ইহার ফলশ্রুতি এই প্রকার: ধন না থাকলে তার ধন হয়, পুত না থাকলে তার পুত হয়, বন্দি থাকলে ছাড়ান পায়, দূরের সুসমাচার নিকটে আসে। জ্ঞানদা ঠাকুরানী বলিয়াছেন, ইহা একেবারে অব্যর্থ। এই কথা শুনাইয়া অনেক গৃহস্থকে তিনি চিঠি আনাইয়া দিয়া নিশ্চিন্ত করিয়াছেন। হ্যাঁ, তবে ভক্তি থাকা চাই। কিন্তু কিছুতেই কিছু হইতেছে না দেখিয়া গৃহিণী বলিলেন, তুমি নিজে একবার কলকাতায় গিয়ে সন্ধান করো না, বাসার ছেলেরা নিশ্চয়ই জানে সে কোথায় গেছে। বেয়াইয়ের মামার কাছে সে কথাটা গোপন করেছে, তাদের বাবা বাছা বলে খোসামত করে কথা বের করে নাও গে, মেয়েটার মুখ পানে তো আর তাকানো যায় না গো। অদ্য আহারাদির পর কলিকাতা যাত্রা করিব স্থির করিয়াছি, গরুর গাড়িও বলিয়া রেখেছি। বেলা তখন 11টা। স্নানের পূর্বে বৈঠকখানায় বসিয়া তামাক খাইতেছি।
হঠাৎ নজর পড়িল মারুজ্যেদের পুরো ভাঙা বাড়ির উঠান দিয়া লাল পাগড়ি মাথায় ব্যাগ কাঁধে পিয়ন আসিতেছে। একদৃষ্টে তাহার প্রাণে তাকায় রহিলাম, দেখি এই দিকে আসে কিনা। বুকটা দুরু দুরু করিতে লাগিল। এই যে এইদিকে যে আসে। পিয়ন আসিয়া প্রণাম করিল। তারপর হস্তস্থিত একগোছা চিঠির মধ্য হইতে বাছিয়া একখানি আমার হাতে দেয়া প্রস্থান করিল। খামের চিঠি। আমি তাড়াতাড়ি ভিতর হইতে চশমা নিয়া চোখে দেয়া ঠিকানা পড়িলাম। জয় বাবা সত্যনারায়ণ, জয় বাবা নীলকুল বাসুদেব। খুকির নামে চিঠি, জামাতার হস্তাক্ষর। কোথা হইতে লিখিল জানিবার জন্য টিকিটের উপরকার ছাপটা পরীক্ষা করিলাম, কিন্তু তেলকালি এমন ভ্যাবড়ায় গিয়াছে যে কিছুই নির্ণয় করিতে পারিলাম না। যা হোক, বাবাজি যে প্রাণগতিকে ভালো আছেন ইহাই আপাতত পরম লাভ মনে করিয়া দ্রুতপদে বাড়ির ভিতরে গিয়া গৃহিণীকে ডাকিলাম। তিনি আসিলে হাসি মুখে বলিলাম, বাবা সত্যনারায়ণ, বাবা নীলকুল বাসুদেব মুখ তুলে চেয়েছেন, এই নাও তোমার জামাইয়ের চিঠি, দাও দাও গিয়ে খুকিয়ে দাও গে। আর তাকে জিজ্ঞাসা করে এসে আমায় বলো জামাই কোথায় আছেন, কেমন আছেন, বা কবে বাড়ি আসবেন। আমি এখন ঘরে গিয়ে বসছি না হয়। কিয়ৎক্ষণ পরে গৃহিণী চিঠি হাতে করিয়া ফিরে আসিলেন। তার মুখখানি গম্ভীর, চোখ দুটি ছলছল করিতেছে। সে মূর্তি দেখিয়া আমার কিছুক্ষণ পূর্বেকার সমস্ত আনন্দ উৎসাহ কোথায় উড়িয়া গেল। আমি ভীতভাবে তাহার মুখপানে চাহিয়া রহিলাম। গৃহিণী চিঠি আমার হাতে দিয়ে বলিলেন, পড়ো। বলিলাম, কেন? জামাই লিখেছে মেয়েকে চিঠি, তা সেটা আমি পড়বো কেন? পড়ো, দোষ নেই, আমিও পড়েছি। মেয়ে তো চিঠি পড়ি আছাড় খেয়ে পড়েছে। আমায় বললে, মা চিঠি বাবাকে দেখাও, যা করতে হয় তিনিই করুন। কম্পিত হস্তে খাম হইতে চিঠি বাহির করিয়া পড়িলাম। পড়িয়া আমার মাথা ঘুরিয়া গেল, চোখে অন্ধকার দেখিলাম। চিঠিতে এইরূপ লেখা ছিল, সাধ্যি, আমি মাসখানেক নানা গুরুতর কার্যে এতই ব্যস্ত ছিলাম যে তোমার চিঠি লিখিবার তিলমাত্র অবসর পাই নাই। আমরা কয়েকজন যুবক মিলিয়া সন্তান ধর্ম অবলম্বন করিয়াছি। তুমি আনন্দমঠ পড়িয়াছ কিনা জানি না, যদি পড়িয়া থাকো তবে সন্তান কাহাকে বলে তাহা নিশ্চয়ই অবগত আছো। জননী জন্মভূমিকে পরাধীনতার শৃঙ্খল হইতে মুক্ত করাই সন্তানের জীবনব্রত। কলিকাতা হইতে যুগান্তর নামে আমরা একখানি সাপ্তাহিক পত্র বাহির করিতেছি। আমার অনুরোধ, বাবাকে বলিয়া তুমি তাহার গ্রাহক হইয়া নিয়মিতভাবে উহা পাঠ করিবে। আমি দল গঠন করিয়া আপাতত গ্রামে গ্রামে স্বদেশী মন্ত্র প্রচার করিতে বাহিরে আছি। কবে কোথায় থাকি কিছুরই স্থিরতা নাই। যে স্থান হইতে এই পত্র তোমায় লিখিতেছি কল্লই সে স্থান পরিত্যাগ করিয়া যাইব। মার শৃঙ্খল যতদিন না ভগ্ন করিতে পারি ততদিন আমাদের গৃহ সংসার নাই, পিতামাতা নাই, স্ত্রী পুত্র নাই, কিছুই নাই, আছে কেবল দেশ। এ জীবনে এ পবিত্র ব্রত যদি উদযাপন করিতে পারি তবেই গৃহে ফিরিব। তোমার সঙ্গে আবার আমার মিলন হইবে, আবার আমি সংসারে হইব। নচেত এই শেষ তুমি আমার সহধর্মিণী। আমার বিশ্বাস আছে যে ধর্মপথে তুমি আমার সহায় হইবে, বিঘ্নরূপিণী হইবে না। বিভুপদে সতত প্রার্থনা করিবে যেন আমাদের উদ্যম সফল হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়, ব্রত উদযাপনান্তে একদিন গৃহে ফিরিতে পারি। ইতি দেশমাতার সন্তান শ্রী পূর্ণানন্দ ব্রহ্মচারী। পুনশ্চ পত্রখানি পড়িয়া ছিঁড়িয়া ফেলিবে, কারণ অদূর ভবিষ্যতে বাড়ি খানাতল্লাশি হওয়া বিচিত্র কিছু নহে। পত্র পড়িয়া গৃহিণীর হস্তে হওয়া ফেরত দিয়া দুই হাতে দুই রগ টিপিয়া বালিশ বুকে দিয়া কিছুক্ষণ আমি শয্যায় পড়িয়া রহিলাম। অগ্রহায়ণ মাসের শীতেও দেহ হইতে দরদর করিয়া ঘাম ছুটিতে লাগিল। ও মা, কি বিপদ হলো গো, বিপত্তে মধুসূদন, বিপত্তে মধুসূদন বলিতে বলিতে গৃহিণী আমায় পাখার বাতাস করিতে লাগিলেন। মিনিট পাঁচেক বাদে আমি একটু সামলায় উঠিলাম। গৃহিণীকে বলিলাম,
তুমি তোমার মেয়ের কাছে যাও, এখানে কি করছো, তাকে সামলাও গে। গৃহিণী চলিয়া গেলে আমি ভাবিতে লাগিলাম, এতদিন মনে মনে আশা ছিল বেয়ামশাই সাহেবদের প্রিয়পাত্র অনুগত লোক। ছেলেটা বিএ পাশ করিলে সাহেবদের ধরিয়া তাহাকে তিনি একটা ডেপুটি করিয়া দিতে পারিবেন, অন্ততপক্ষে আইএ পাশের পর মুন্সিবি পদ দেওয়াইতে পারিবেন। মেয়ে আমার হাকিমের পরিবার হইবে। সেসব আশা ভরসা সমস্তই একেবারে ফর্সা হইয়া গেল। ক্রমে মনে ক্রোধের সঞ্চার হইল। তোর কি বাবু সমস্তই অদ্ভুত? স্বদেশী হয়ে একবারে গৃহত্যাগ কেন রে বাবু? এত বাড়াবাড়ি কেন? স্বদেশী হয়েছিস তা বেশ তো, মায়ের দা মোটা কাপড় পর, দেশি চিনি কর্কচের নুন ব্যবহার কর, বিড়ি খা, তো কেউ তো মানা করছে না। তাই বলে একেবারে গৃহত্যাগ, পত্নীর ত্যাগ? আর তাই যদি তোর মনে ছিল, তোর এক ভদ্রকন্যাকে বিবাহ করে তার সর্বনাশটা করলি কেন? তখন মনে পড়িল যে বিবাহের সময় এরূপ মনোভাব তাহার তো ছিল না। স্বদেশীর ঢেউ তো পূর্বাবধেই উঠিয়াছিল। বিবাহে, পূজার তত্ত্বে বিলাতি জুতা, সিল্কের বিলাতি ছাতা, বিলাতি সাবান, এসেন্স প্রভৃতি প্রসাধন দ্রব্য কত তাহাকে উপহার দিয়াছি। সেসব তো তখন সে হাসি মুখে গ্রহণ করিয়াছে ও ব্যবহার করিয়াছে দেখিয়াছি। তাহলে এবার কলিকাতায় ফিরিয়া সে এমন উৎকট স্বদেশী হয়ে উঠল কি করিয়া? আর এই অবস্থায় আমি কলকাতায় গিয়াই বা কি করিব? তার চেয়ে বরং রাজশাহী গিয়া বেয়ামশের সঙ্গে দেখা করিয়া এই বিপদে কি উপায় অবলম্বন করা যাইতে পারে তাহার সহিত পরামর্শ করি। গৃহিণী ফিরিয়া আসিলে তাহাকে আমি সেই কথাই বলিলাম। তিনিও এ প্রস্তাব অনুমোদন করিলেন। গরুর গাড়ি পূর্বেই বলা ছিল। স্নানাহার সারিয়া দুর্গা বলিয়া রাজশাহী যাত্রা করিলাম। যে দিনের কথা বলিতেছি তখন ঈশ্বরদী হইতে রাজশাহী যাইবার রেল খুলে নাই। নাটোরে নামিয়া অশ্বযানে ৩২ মাইল অতিবাহিত করিয়া তবে রাজশাহী যাইতে হইত। রাজশাহীর উকিলবাবুরা একটা কোম্পানি গঠন করিয়া যাতায়াতের জন্য কতকগুলি অশ্বযানের ব্যবস্থা করিয়াছিলেন। ৫ মাইল অন্তর ঘোড়া বদলের আড্ডা ছিল। নাটোরে নামিয়া অশ্বযানে আরোহণ করিয়া যখন রাজশাহী গিয়া পৌঁছিলাম, বেলা তখন ৪টা। বেয়ামশাই তখনও কাছারি হইতে ফিরেন নাই। তাঁর পুত্রেরা অতি সমাদরে আমার অভ্যর্থনা করিল। হাত মুখ ধুইয়া ডাব ও শরবত পান করিয়া বৈঠকখানা ঘরে আরাম কেদারায় পড়িয়া আমি বিশ্রাম করিতে লাগিলাম। ৫:৩০ বেয়ামশাই বাড়ি ফিরিলেন। আমি আসিয়াছি শুনিয়া কাছারির বেশি আমার নিকট আসিয়া বসিলেন। অদ্য প্রভাতে প্রাপ্ত পত্রখানি তাহাকে দেখাইলাম। পড়িয়া বলিলেন, তিনিও গতকল্য পুত্রের নিকট হইতে ওই ধরনের একখানি চিঠি পাইয়াছেন। বলিলেন, আচ্ছা ভাই, তুমি একটু বসো, আমি বাড়ির ভিতরে গিয়ে এই ধরাছোড়াগুলো ছেড়ে মুখে হাতে একটু জল দিয়ে আসি, অনেক কথা আছে বলিয়া তিনি চলিয়া গেলেন। অর্ধ ঘণ্টা পরে তিনি আমায় অন্তঃপুরে ডাকিয়া পাঠাইলেন। তেতলার একটি নির্জন কক্ষে বসিয়া তিনি ধূমপান করিতেছিলেন। আমি সেইখানে গিয়ে বসিলাম। তিনি আমার হাতে গুড়গুড়ির নলটি দিয়া বলিলেন, আমার কি হয়েছে ভাই জানো? চোরের মা যেন পয়ের লাগিয়া ফুকারি কাঁদিতে নারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাউকে আমার বলবারও উপায় নেই যে ছেলে আমার সন্তান হয়েছে, গ্রামে গ্রামে স্বদেশী মন্ত্র প্রচার করতে বেরিয়েছে। কথাটা প্রকাশ হলেই ক্রমে সাহেবদের কানে গিয়ে উঠবে, তখন তো আমার চাকরি রাখাই দায় হয়ে যাবে। বলিলাম, তা এখন কি উপায় হয় বেয়ামশাই? কোথায় সে আছে জানতে পারলে না হয় সেখানে গিয়ে কেঁদে কেটে পড়া যায়, তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করা যায়। বেয়ামশাই বললেন, চিঠিখানা তো লিখেছে পাবনা জেলার চন্দ্রপুর পোস্ট অফিস থেকে, অন্তত ছাপ থেকে যা বোঝা গেল আর কি। হ্যাঁ দেখুন, ছাপ তো আমিও পরীক্ষা করেছিলাম, ও কালির ধ্যাবড়া, কিছুই বুঝতে পারিনি। না, আমার চিঠিতে ছাপটা অতটা অস্পষ্ট নয়, দাঁড়াও আমি চিঠিখানা বের করি বলিয়া বেয়ামশাই লোহার সিন্দুক খুলিয়া তার মধ্য হইতে চিঠি বাহির করিয়া আমার হাতে দিলেন। পত্র পড়িয়া দেখিলাম আমার কন্যার পত্রে যেসব কথা ছিল সেই সব কথাই আছে, কেবল ভাষার একটু এদিক ওদিক।
ছাপ দেখিলাম, কয়েকটা মাত্র অক্ষর পড়া গেল, চন্দ্রপুর হইতে পারে। এই সময় ভৃত্য 2 পেয়ালা চা নিল। বেহাই 1 পেয়ালা আমার হাতে দিয়া বলিলেন, তা এখন কিছু খাবে ভাই? 2-1 টুকরো ফল-টল, কি 2-1 টা মিষ্টি-টিষ্টি? আমি বলিলাম, না বেয়ামশাই, এই তো ঘণ্টাখানেক আগে জল খেয়েছি, এখন আর কিচ্ছু নাই। তা ছেলের সম্বন্ধে কি উপায় ঠাউরালেন সেটা বলুন। তিনি বলিলেন, মাথা মুন্ডু কি আর ঠাউরাবো বলো, চন্দ্রপুর কোথায় তাও তো জানি নে। কাল ওই চিঠি পেয়ে মামাকে পাবনা পাঠিয়ে দিয়েছি। পাবনায় গিয়ে প্রথমে সে খবর নেবে যে চন্দ্রপুরটা কোথায়। তারপর চন্দ্রপুরে গিয়ে সন্ধান নেবে সেখান থেকে সেই দল কোথায় গেছে। তো এইরকম করে যদি তাদের ধরতে পারে আর কি। তা এই মামাটিকে, সেই যাকে মানে কলকাতায় পাঠিয়েছিলেন, তা আপনার কিরকম মামা হননি? দূর সম্পর্কের। সম্বন্ধ মামা হলেও আমার চেয়ে অন্তত বছর 10 ছোট। দেশে থাকতো, অবস্থা খুব খারাপ। এখানে আমার কাছে আসে চাকরির চেষ্টায়। তা চাকরি-বাকরি সেরকম কিছু আমি জুটিয়ে দিতে পারিনি। তবে জজ আদালতের নকল সেরেস্তায় বলে দিয়েছি। ওই ঠিকে-ঠাকা কাজ করে কিছু উপার্জন করে আর কি। আর বাকি সময় টাউটগিরি করে উকিলদের কাছে মক্কেল ধরে নিয়ে যায়। ওই ফি-এর টাকা থেকে কিছু, কিছু কমিশন পায়। তবে লোকটা কিন্তু খুব চালাক চতুর আছে। কিন্তু তার কথা কি আর ছেলে মানবে? না, ওই ছেলের গর্ভধারিণী অনেক কাঁদাকাটি করে এক চিঠি লিখে দিয়েছেন। সেই চিঠি মামা নিয়ে গেছে। কিন্তু ধরতে পারলে তবে তো। সকল দিক চিন্তা করিয়া মামা না ফেরা পর্যন্ত এইখানেই অপেক্ষা করিব স্থির করিলাম। পরদিন সকল কথা বর্ণনা করিয়া বাড়িতে পত্র লিখিয়া দিলাম। 4 দিন পরে মামা ফিরিয়া আসিলেন। ছেলের দেখা পান নাই। তবে এইমাত্র জানিতে পারিয়াছেন যে ওই পত্র লেখার তারিখ হইতে 3 দিন পরে সেই স্বদেশীর দল রেলে উঠিয়া কোথায় চলিয়া গিয়াছে। স্টেশনে গিয়া টিকিট অফিসে অনুসন্ধান করিয়াছিলেন, কিন্তু কিছুই নির্ণয় করিতে পারেন নাই। বেয়ামশাই বলিলেন, যাক আর ভেবে কি হবে, অদৃষ্টে যা আছে তাই তো হবে। এখন বাবাজি যদি কেবলমাত্র স্বদেশী প্রচার করেই ক্ষান্ত হন, তাহলেও রক্ষে। কিন্তু ওই যে লিখেছে, অদূর ভবিষ্যতে বাড়ির সার ছোঁয়া বিচিত্র নয়। এ থেকে ভয় হয় হয়তো স্বদেশী ডাকাতি করার মতলব আছে। আর তাহলেই ধরাও পড়বেন। আর বছর 4-5 শ্রীঘরে বাস। কয়েক স্থানেই তো স্বদেশী ডাকাতি হয়ে গেছে। ওরা তো এরকম করেই দেশ উদ্ধার করার জন্য অর্থ সংগ্রহ করে কিনা। আজকাল এসব বিষয়ে গভর্নমেন্টের খুব কড়া নজর। সব মহকুমায় মহকুমায়, থানায় থানায় সার্কুলার গেছে। ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরে আসিলাম। বাবাজি গ্রেপ্তার হইলে সে কথা খবরের কাগজে তো বাহির হইবেই। তাই বাড়ি আসিয়াই কলিকাতার দৈনিক বসুমতী সংবাদপত্রের গ্রাহক হইলাম। কাগজের ঠিকানা প্রভৃতি রাজশাহী হইতেই টুকিয়ে আনিয়াছিলাম। দিনের পর দিন কাটিতে লাগিল। প্রায় প্রতি সপ্তাহেই স্বদেশীওয়ালাদের কর্তৃক খুন বা ডাকাতির সংবাদ বাহির হয়। খানাতল্লাশি, গ্রেপ্তার, বিচার ও কারাদণ্ডের কথার তো বিরাম নাই। খবরের কাগজে মোড়ক খুলিবার সময় আমার হাত কাঁপে। খুলিয়াই হয়তো দেখিব খুন বা ডাকাতির অপরাধে আমার জামাই গ্রেপ্তার হইয়াছে। মাঘ, ফাল্গুন, চৈত্র কাটিল। বৈশাখ আসিয়া পড়িল। একদিন এক ভীষণ সংবাদ পাঠ করিলাম। মজফ্ফরপুরে উকিল কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যা স্থানীয় জজ কিংসফোর্ড সাহেবের গাড়িতে রাত্রে ক্লাব হইতে বাড়ি ফিরিতেছিলেন। কে বা কাহারা সে গাড়িতে বোমা মারিয়া কিংসফোর্ড সাহেব ভ্রমে মেমদয়কে হত্যা করিয়া পলাইয়াছে। জোর পুলিশ তদন্ত চলে আছে। পড়িয়াই তো শরীর শিহরে উঠিল। হারে ভ্রান্ত নির্বোধ পাষণ্ডগণ! এইরূপ মহাপাপ করিয়া তোরা দেশ উদ্ধার করিবি? সেই সত্যযুগ হইতে আজ পর্যন্ত পাপের ফল কি কখনো শুভ হইয়াছে না হইতে পারে? পরমুহূর্তেই মনে হইল, আমার জামাই যদি এই দলে থাকে তাহলেই তো সর্বনাশ। ধরা পড়িলে ফাঁসি তো অনিবার্য। তাই ভয়ে কাগজখানা আর বাড়ির ভিতর লইয়া গেলাম না। বৈঠকখানাতেই লুকায় রাখিলাম। কি জানি, যদি আবার স্ত্রীকন্যার চোখে পড়ে। ক্রমে জানিতে পারিলাম 2 জন হত্যাকারী ধৃত হইয়াছিল। তাহাদের মধ্যে একজন নিজেকে গুলি করিয়া আত্মহত্যা করিয়াছে, আর ক্ষুদিরাম বসু নামক এক যুবকের বিচারে ফাঁসির হুকুম হইয়াছে।
ইয়ার কিছুদিন পরই কাগজে দেখিলাম কলিকাতার মুরারিপুকুর বাগানে পুলিশ এক বোমার কারখানা আবিষ্কার করিয়াছে। বারীন্দ্র কুমার ঘোষ প্রভৃতি কয়েকজন যুবক এই সম্পর্কে ধৃত হইয়াছে। ওই ব্যাপারে দেশব্যাপী খানাতল্লাশি চলিতেছে। আরও কত লোক যে ধরা পড়িবে তা ঈশ্বরই জানেন। আমার জামাইও সেই দলে ছিলেন কিনা তাই বা কে জানে। দুশ্চিন্তায় আমার আহার নিদ্রা একরূপ বন্ধ হইল। খবরের কাগজ খুলিয়া প্রথমেই ধৃত ব্যক্তিদের নামের তালিকা পাঠ করি। সেই দলে আমার জামাই ছিল। পুলিশ যদি আর জানিতে পারিয়া থাকে, তবে বেয়াইমশাইয়ের বাড়িতে তল্লাশি হইবে নিশ্চয়ই, আমার বাড়িও হইতে পারে। দুর্গা নাম জপ করিয়া দিনের পর দিন কাটিতে লাগিল। ধৃত ব্যক্তিদের তালিকায় আমার জামাতার নাম দেখিলাম না, আমার বাড়িও তল্লাশি হইল না। তখন কতকটা স্বস্তি অনুভব করিলাম। দ্বিতীয় পক্ষে আমার বিবাহ ময়মনসিং জেলায় হইয়াছিল। টাঙ্গাইল মহকুমার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে আমার শ্বশুরালয়। আমার শ্বশুর কালীচরণ সরকার মহাশয় সেই গ্রামের একজন সম্পন্ন গৃহস্থ ছিলেন। তিনি 3 পুত্র রাখিয়া পরলোক গমন করেন। জ্যেষ্ঠ পুত্র অবিনাশবাবু গৃহে বসিয়া বিষয় সম্পত্তি দেখেন। মধ্যম আশুতোষবাবু ময়মনসিং বারের একজন প্রধান উকিল, আর কনিষ্ঠ হরেন্দ্রবাবু জামালপুর মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর। আষাঢ় মাসে আমার মধ্যম শ্যালক আশুবাবুর নিকট হইতে এক নিমন্ত্রণপত্র পাইলাম। 5ই শ্রাবণ তাহার জ্যেষ্ঠা কন্যার শুভ বিবাহ। বিবাহ কার্য পৈতৃক ভিটায় আসিয়া সম্পন্ন করিবেন। সপরিবারে যাইবার জন্য আমাকে বিশেষ অনুরোধ করিয়াছেন। 7-8 বৎসর হইল গৃহিণী পিত্রালয়ে যান নাই, সে কারণেও বটে। সকলেরই মন খারাপ, গোলমালে আনন্দ উৎসবে কয়েকদিন মনের ভার কিছু লঘু হইবে সে আশাতেও বটে এ নিমন্ত্রণ রক্ষা করিতে যাওয়ায় স্থির করিলাম। আমার জ্যেষ্ঠ পুত্র সদানন্দ বাল্যকালে একবার মাতুলালয়ে গিয়াছিল, আর মধ্যম হাবু ও কনিষ্ঠ বাদল মামার বাড়ি কখনো দেখে নাই। তাই মামার বাড়ি যাইবার আনন্দে 3 জনেই নৃত্য করিতে লাগিল। যথাদিনে আমরা যাত্রা শুরু করিলাম। শ্বশুরালয়ে পৌঁছিয়া দেখিলাম আত্মীয় স্বজন কুটুম্বে গৃহখানি ভরিয়া গিয়াছে। পরদিন বিবাহ হইয়া গেল। তৎপর দিন জামাই মেয়ে বিদায় করিয়া গৃহ বিষাদের ছায়ায় ডুবিল। আহারান্তে কনিষ্ঠ শালক হরেন্দ্রবাবুর সহিত কথোপকথন করিতেছিলাম। তিনি বলিতে লাগিলেন, তাহার এলাকায় স্বদেশী হাঙ্গামা ক্রমেই বাড়িয়া চলিয়াছে। বলিলেন, আমাদের হয়েছে দাদা শাঁখের করাত। স্বদেশীওয়ালারা মনে করে পুলিশ তাদের পরম শত্রু, আবার গভর্নমেন্ট মনে করেন আমরা তলে তলে ওই স্বদেশীওয়ালাদের সঙ্গে সহানুভূতি করি। এই প্রসঙ্গ যখন উঠিল, হরেনকে আমার জামাইয়ের সকল কথাই বলিলাম। আমরা কিরূপ উদ্বেগ দুশ্চিন্তায় কালযাপন করিতেছি তাহাও জানাইলাম। তখন হরেন বলিল, আপনার জামাইয়ের নামটি কি? সে রাজশাহীর গভর্নমেন্ট প্রিন্টারের ছেলে না? উভয় প্রশ্নেরই উত্তর দিলাম। হরেন বলিল, আমার এলাকায় ও নামের কোনো স্বদেশীওয়ালা ঘুরে বেড়াচ্ছে কিনা থানায় গিয়ে লিস্টখানা দেখতে হবে। চারিদিকে পুলিশে গোয়েন্দা ঘুরে বেড়াচ্ছে, ফি হপ্তায় প্রত্যেক থানার থেকে রিপোর্ট আসছে। গভর্নমেন্টের একবারে কড়া হুকুম। হরেন মাত্র 3 দিনের ছুটি পাইয়াছিল। আগামী করলই তাহাকে ফিরিয়া যাইতে হইবে। বলিল, দাদা এক কাজ করুন না, যখন বেরিয়েছেন একটু ভালো করে বেরিয়ে টেরে নিন না, চলুন না জামালপুরে, আমার ওখানে হপ্তাখানেক থেকে তারপর নয় বাড়ি ফিরবেন। আমি সম্মত হইলাম আরও এই কারণে যে জামালপুর মহকুমার লিস্টিতে আমার জামাইয়ের নাম উঠিয়াছে কিনা তাহাও দেখিতে পাইব। হরেন বলিল, আমি তো ফিরব ঘোড়ায়, আপনি দিদিকে নিয়ে আপনার ছোট সালাজ কিনে নৌকায় আসুন। ঘুরে ঘুরে যেতে হবে, পৌঁছতে দেরি একটু হবে বটে, কিন্তু জলপথে বেশ আনন্দ পাবেন। এ প্রস্তাবে আমিও সম্মত হইলাম। পরদিন হরেন প্রস্থান করিল। আশুবাবু ময়মনসিং ফিরিয়া গিয়াছিলেন। তাঁর স্ত্রী পুত্রকন্যাদের সহিত অবস্থান করিতেছিলেন। মেয়ে অষ্টমঙ্গলার পর জোরে ফিরিয়া আসিলে জামাই মেয়ে লইয়া তিনি ময়মনসিং যাইবেন। তাহার অনুরোধে আমরা আরও 2 দিন
গোবিন্দপুরের বাটিতে অবস্থান করিলাম। গোবিন্দপুর গ্রামটি নন্দিনী নামক একটি ছোট নদীর তীরে অবস্থিত। ঘাটে ভাউলে সর্বদাই পাওয়া যায়, বজরাও 2-4খানি আছে, কিন্তু যাত্রার দিন বজরা একখানিও পাওয়া গেল না। বজরাগুলি বেশ বড় বড় হয়, তাহার ভিতর স্বতন্ত্র স্বতন্ত্র কামড়া সকল থাকে, অনেক লোক ধরে, বেশ আরামে যাওয়া যায়। অগত্যা 2খানি ভাউলে ভাড়া করা গেল, কারণ একখানিতে 2টি পরিবারের সংকুলান হইবে না। সকলে মিলে একত্রে বজরায় যাওয়ার ইচ্ছে ছিল, সে সুযোগ না হওয়াতে উভয় গিন্নি গজগজ করিতে লাগিলেন। একদিন এক রাত্রি নন্দিনী বাহিয়া গিয়া অবশেষে আমরা বংশজ নদীতে পড়িলাম। এই বংশজ নদী মধুপুরের জঙ্গলের ভিতর দিয়া গিয়াছে। এই নদী জামালপুর অবধি গিয়া ব্রহ্মপুত্রে পতিত হইয়াছে। বংশজ নদী দিয়া কয়েক ঘন্টা গিয়া যে বন্দরে আমরা সন্ধ্যার মুখে পৌঁছিলাম, সেখানে গিয়া দেখিলাম একটি বজরা খালি হইতেছে। এক মারোয়াড়ি মহাজন নদীপথে নানা স্থানে গিয়া চাষিদের পাটের দাদন দিয়া বেড়াইতেছিল। জামালপুর অবধি তাহার যাইবার কথা ছিল, কিন্তু কি কারণে জানি না সেইখানে নামিয়া সে বজরা ছাড়িয়া দিল। জামালপুর তখনও এক রাত্রি ও অর্ধদিনের পথ। গৃহিণীদের আগ্রহে সেইখানে আমরা ভাউলে 2খানি ভাড়া মিটাইয়া দিয়া সেই বজরাটি লইলাম। আকাশে মেঘ ছিল না, ত্রয়োদশীর চন্দ্র উজ্জ্বল আলোক বিতরণ করিতেছিল। মাছি সানন্দে বজরা ছাড়িয়া দিল। রাত্রি 10টায় আহারাদি শেষ করিয়া নিদ্রার আয়োজন করা গেল। অনেক রাত্রিতে আমার ঘুম ভাঙিয়া গেল, গরমে আর ঘুম আসিতে চায় না। আমি বিছানা ছাড়িয়া বজরার ছাদে উঠিয়া বসিলাম। উভয় তীরে ঘন জঙ্গল, চন্দ্রালোকে সেই জঙ্গলের শোভা দেখিতে দেখিতে চলিলাম। প্রায় অর্ধঘণ্টা কাল এইরূপে কাটিল। সহসা জঙ্গল হইতে 2বার বন্দুক ডাকিল, দ্রুম দ্রুম। জঙ্গলের কোলে অন্ধকারে 2খানা ছিপ বাঁধা ছিল। সেই ছিপ 2খানা সনসন করিয়া আমাদের বজরার দিকে আসিতে লাগিল। ডাকাত পড়িছে কর্তা বলিয়াই মল্লাগণ দাঁড় ফেলিয়া ঝুপঝাপ করিয়া জলে লাফাইয়া পড়িল। বিপদ গণিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া আমিও দরজা বন্ধ করিয়া দিলাম। 1 মিনিট পরেই ডাকাতরা আসিয়া বজরায় উঠিল, শব্দে বুঝিতে পারিলাম। তারা দ্বারে করাঘাত করিতে করিতে বলিতে লাগিল, মারোয়ারি বাবু, এ মারোয়ারি বাবু, জলদি দরজা খোলো। মুহূর্তে আমি বুঝতে পারিলাম, পূর্বে সেই ধনী মারোয়ারি বাবুই যে এ বজরায় এখনো আছে, এই ভ্রম করিয়া ইহারা বজরা আক্রমণ করিয়াছে। তাহারা চিৎকার করিয়া বলিতে লাগিল, জলদি খোলো, কুছ ডর নেই, রুপিয়া লে লেঙ্গে, জান ছোড় দেঙ্গে। সাহস সংগ্রহ করিয়া কম্পিত স্বরে আমি উত্তর করিলাম, বাপ সকল, এ বজরায় তো মারোয়াড়ি কেউ নেই, আমরা সকলেই বাঙালি, গরিব গেরস্থ মানুষ। তারা পরস্পর বলাবলি করিতে লাগিল, বলে কি তাহলে ভুল হলো নাকি? এক ব্যক্তি বলিল, না না, ভুল হয়নি, এই বজরাই বটে, কাল দুপুর বেলার থেকে আমি পিছু নিয়েছি। এবারটা বোধ হয় সরকার টরকার বা মনিবকে বাঁচাবার জন্যে চালাকি করছে, দরজা ভেঙে ফেল। তখন দরজার উপর কুড়ালির ঘা পড়িতে লাগিল, শব্দে ইহা বুঝিলাম। বলিলাম, না না বাবু, তোমাদের ভুলই হয়েছে, কুড়ুল থামাও, দরজা খুলে দিচ্ছি, তোমরা ভিতরে এসে সচক্ষে দেখো। কুড়ুলের ঘা থামিল, দরজা খুলিয়া দিলাম। 2-3টা জ্বলন্ত টর্চ লাইট হাতে করিয়া 10-12 জন ডাকাত হুড়মুড় করিয়া ভিতরে ঢুকিয়া পড়িল। দেখিয়া আশ্চর্য হইলাম, তারা সকলেই তরুণ বয়স্ক, এই 18-19, বড় জোর 20-22, ইহার বেশি নহে। আর তাছাড়া চেহারাও বেশবাস কাহারও ডাকাতের মতো নয়, সকলেই ঠিক যেন ভদ্র সন্তান। ধুতি সকলেরই মালকোঁচা মারা, কাহারও গায়ে কোট, কাহারও শার্ট, 2-3 জনের চোখে সোনার চশমা, 2 জনের হাতে 2টা পিস্তল। মনে মনে বুঝিলাম, ইহারা নিঃসন্দেহে স্বদেশী ডাকাতের দল। টর্চ লাইটের সাহায্যে সর্বত্র তন্ন করিয়া খুঁজিতে লাগিল। একধারে গিন্নিরা তাঁদের বালক বালিকাগণকে বুকে আগলাগা গাদাগাদি করিয়া বসিয়া ক্রন্দন করিতেছিলেন। একজন ডাকাত
তাহাদের নিকটে দাঁড়াইয়া কোমল কণ্ঠে বলিল, মা লক্ষ্মী সকল, আপনারা ভয় পাবেন না। স্ত্রীলোক মাত্রই আমাদের মা, তাদের গায়ে আমরা হাত দিই না, আপনারা নির্ভয়ে থাকুন। এক ছোকরা আমাকে ধমক দিয়ে বলিল, তোমরা কারা? এ বজরায় যে মারাড়ি মহাজন ছিল সে কোথায় গেল? আমি বলিলাম, আমরা মাত্র আজ সন্ধেবেলা মোল্লাগঞ্জের ঘাটে এই বজরা ভাড়া নিয়েছি বাবা। যে মারাড়ি মহাজনীতে আসছিল সেইখানে সে নেমে গেল কিনা। আমরা গরিব গৃহস্থ লোক, সঙ্গে টাকা কড়ি বেশি কিছুই নাই, ওই পথ খরচের মতো সামান্য 10-20 টাকা আছে। এই চাবি না, বাক্স ধরুন সব খুলে তোমরা দেখো বাবা। একজন হাত বাড়াইয়া চাবির গোছা লইল। অপর এক ব্যক্তি বলিল, ওফ ড্যাম ইট, 10-20 বি হ্যাংড, দে চাই ফেলে দে, চল এখান থেকে সরে পড়া যাক। আর ঠিক সেই সময় বাহিরে 2বার সিটির আওয়াজ হইল। সেই বাঁশিগুলা ওই ফুটবল খেলিবার সময় যাহা বাজায়, ভিতরে মোটর না কাঁকর কি থাকে, ফরফর করিয়া বাজে। আর এই আওয়াজ শুনিয়া মাত্র সকলের মুখে ভীতি চিহ্ন দেখা দিল। বাহির হইতে একজনকে বলিল, এ পুলিশ বোট, যারা যারা সাঁতার জন্য জলে লাফিয়ে পড়ো। এই কণ্ঠস্বরে আমি চমকিয়া উঠিলাম, ঠিক যেন আমার জামাতার কণ্ঠস্বর। পর মুহূর্তে ঝুপঝাপ পড়িয়া কয়েকজনের জলে লাফাইয়া পড়িবার শব্দ হইল। আমি বাহিরে গিয়া জ্যোৎস্নালোকে দেখিলাম 2টা পানসি ভর্তি লাল পাগড়ি, একখানাতে স্বয়ং ইন্সপেক্টর হরেনবাবু। বজরার গায়ে পানসি লাগিয়া মাত্র সকলের টপারটপ বজরায় উঠিয়া পড়িল। এক ব্যক্তি জলে লাফাইতে যাইতেছিল, হরেনবাবু তাহাকে ধরিয়া ফেলিলেন। আর যাহারা ইতিপূর্বে জলে পড়িয়াছিল তাহাদের ধরিতে পুলিশ কোনো চেষ্টা করিল না। একজন সিপাহী বড় একটা টর্চ লাইট জ্বালিল, আর অপর সিপাহীরা এক একজনে এক এক ডাকাতকে সজোরে জাপটায় ধরিল। তাহাদেরই আলোকে আমি সভায় দেখিলাম, হরেনবাবু যাহাকে ধরিয়াছেন সে আর কেহ নহে, আমার জামাতা শ্রীমান পূর্ণচন্দ্র বাবাজি। হরেনবাবু আমাকে দেখিয়া বলিয়া উঠিলেন, এ কি আপনি? আমি ইঙ্গিতে তাকে কথা বলিতে নিষেধ করিলাম। ভিতরে কোনো রহস্য আছে বুঝিয়া তিনি আর দ্বিরুক্তি না করিয়া ধৃত আসামিদের প্রতি মনোনিবেশ করিলেন। তাহার আদেশে কনস্টেবলরা প্রত্যেক আসামিকে পিঠমোড়া করিয়া বাঁধিল। এক একজনকে বাঁধিয়া ধরাধরি করিয়া পুলিশ ফোর্টে নামাইতে লাগিল। আমি ইশারা করিয়া হরেনবাবুকে ভিতরে ডাকিলাম। ভিতরে গিয়া তিনি বলিলেন, আপনি দাদা এই বজরা এলেন কি করে? বলিলাম, সে অনেক কথা, পরে সবই বলবো, এখন উপস্থিত বিপদ থেকে বাঁচাও। কেন, বিপদ আর কি? ওই যে ছোকরা জলে লাফিয়ে পড়ছিল, তুমি তাকে ধরে টেনে তুললে, সেই তোমার জামাই। হরেন আশ্চর্য হয়ে বলিল, হ্যাঁ তাই নাকি? তাহলে তো বিপদই বটে। আমি তার হাত দুটি ধরিয়া কাতর স্বরে বলিলাম, তোমার ভাগ্নি জামাইকে যেমন করে পারো বাঁচাও ভাই। হরেন বলিল, আচ্ছা দাঁড়ান, দেখি আমি কি করতে পারি। বলিয়া সে বাহির হইল। আমিও তাহার পিছু পিছু বাহিরে গিয়ে দাঁড়াইলাম। তাহার আদেশ অনুসারে বাকি আসামিদেরকে পিঠমোড়া করিয়া বাঁধা হইতে লাগিল। আমার জামাইকেও বাঁধিল। বাবাজি কাতর ভিক্ষাপূর্ণ দৃষ্টিতে আমার পানে চাইতে লাগিল। একে একে সব আসামিকে পুলিশ ফোর্টে নামানো হইল, শুধু বাকি রইল পূর্ণ। হরেনের ইশারায় আমি তাহাকে টানিয়া লইয়া ভিতরে ঢুকিয়া পড়িলাম। পূর্ণকে লইতে 2-3 জন কনস্টেবল বজরায় আসিল। কোনো আসামি না দেখিয়া, শুধু হরেনকে সেখানে দাঁড়ায় থাকিতে দেখিয়া তাহারা বোধহয় স্থির করিল অন্য কনস্টেবলটা তাহাকে পুলিশ বোটে স্থানান্তরিত করিয়া থাকিবে। হরেন কহিল, সব আসামি ঠিক হয়? উত্তর হইল, হ্যাঁ হুজুর, সব কই কেউ সিকলি চড়ায়া। গিনো কয়টা হুয়া? তাহারা গণনা করিয়া বলিল, 8 আসামি হুজুর। আচ্ছা ঠিক হয়। বলিয়া হরেন তাহাদেরকে আর আর কি সব আদেশ দিতে লাগিল। ডাকাতগণের ছিপ দুখানিকে পশ্চাতে রজ্জুবদ্ধ করিয়া পুলিশের পানসি দুইখানি খুলিয়া দিল। আমাদের বজরার মাঝি মোল্লারা বোধ হয় দূরে দূরে অন্ধকারে
জলে ভাসতে ভাসতে সকল ব্যাপার প্রত্যক্ষ করিতেছিল। ভিজা বিড়ালের মতো একে একে তাহারা আসিয়া বজরায় উঠিতে লাগিল। হরেন ভিতরে আসিয়া সহস্তে পূর্ণর হাতের বাঁধন খুলিতে খুলিতে বলিল, কেমন হে ছোকরা, স্বদেশী করবার শখ মিটেছে তো এখন? আমি বলিলাম, আর মরার উপর খাড়া রাখা কেন? হরেন আমার পানে চাহিয়া চোখ টিপিয়া বলিল, হ্যাঁ, এখনই খাড়া রাখা হয়েছে কি? আপনার জামাই বলে যে ছেড়ে কথা কইব তা ভাববেন না। আমরা পুলিশের লোক, বাগে পেলে নিজের বাপকেও রিয়াত করি নে। ওই থানায় নিয়ে গিয়ে প্রথম তো উত্তম মধ্যম প্রহার, তারপর হাতে হাত করে দিয়ে চালান দেব। 7টি বছর এখন শ্রীঘর। আমি তখন মিনতির স্বরে বলিলাম, ছেলে মানুষ না বুঝে একটা কাজ করে ফেলেছে, এবার ওকে মাফ করুন, ছেড়ে দিন। আর কখনো এমন কাজও করবে না। ছেড়ে দেব? ছেড়ে দিলেই তো আবার গিয়ে ওই দলে মিশবে। এবার ডাকাতি করেছে, এরপরে বোমা ফেলবে, মানুষ খুন করবে। আমি বলিলাম, না না, তারও কখনো করবে না। হরেন বলল, কি হে ছোকরা, ছেড়ে দিলে কি আবার এইসব করবে তো? পূর্ণ মাথা নাড়ে জানালো, আর করিবে না। হরেন বলিল, শুনিলাম ইনি তোমার শ্বশুর, আচ্ছা, এর পায়ে হাত দিয়ে তুমি দিব্যি করতে পারো? পূর্ণ ঝুঁকিয়া আমার পদস্পর্শ করিয়া হরেন বউর দিকে তাকায় রহিল। হরেন বলিল, বলো, স্বদেশী দলে আর আমি কখনো মিশব না। পূর্ণ শপথ করিল। বলো, আবার কলেজে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশোনা করব। সে শপথও পূর্ণ করিল। আমি তখন পূর্ণর পানে চাহিয়া বলিলাম, বাবাজি, উনি তোমার মামা শ্বশুর হন, তোমার শাশুড়ি ঠাকুরের সহোদর ভাই। ওকে প্রণাম করে ওর পা ছুঁয়েও ওই রকম দিব্যি করো। পূর্ণ তাহাই করিল। পূর্ণর প্রাণে চাহিয়া হাসিতে হাসিতে হরেন বলিল, সঙ্গে তো দুটো পিস্তল ছিল, কি ভাগ্যিস যে কাউকে খুন করনি। পূর্ণ সলজ্জভাবে বলিল, আগে গুলির সাপ্লাই ফুরিয়ে গিয়েছিল, বারুদ তো আমরা নিজেরাই তৈরি করি। হরেন আমার দিকে চাহিয়া বলিল, দাদা দেখুন, মাঝিমালার সাথে জুড়েছে কিনা, তাহলে এবারে বজরা ছেড়ে দিতে বলুন। বজরা খুললে আমি বলিলাম, বাবাজির এখন কি ব্যবস্থা করা যায় ভায়া? তাই তো ভাবছি, কনস্টেবলটা তো সবাইকে দেখেছে। জামালপুরে বাজার থেকে নেমে বাসায় যাবার সময় তারা যদি ওকে চিনে ফেলে তাহলেই তো মুশকিল। একখানা উড়ো চিঠির রাস্তা। তা কাজ করা যাক না, বাবাজিকে মেয়ে সাজানো যাক। পুলিশ বোট দুখানা তো আমাদের ঢের আগেই জামালপুরে পৌঁছে যাবে। ঘাটে দুখানা ঘোড়ার গাড়ি আমি রাখতে হুকুম দিয়েছি। একখানাতে মেয়েরা, ওই দিদি লীলা টিলা সব যাবে এখন, আর সেই গাড়িতে বউ সেজে ঘুমটা দিয়ে জামাইয়ে উঠবে। আর অপর গাড়িখানায় আপনি, আমি আর ছেলেরা যাব। সেই পরামর্শই স্থির হইল। তারপর হরেনের কাছে ব্যাপার সব শোনা গেল। গোবিন্দপুর হইতে থানায় ফিরিয়ায় সে গোয়েন্দার মুখে সংবাদ পায়, একজন ধনী মারোয়ারি অনেক টাকা লইয়া বজরা ভাড়া করিয়া নানা স্থানে চাষিদের পাটের দাদন দিয়া বেড়াইতেছে। স্বদেশীর একটা দল তাহার পিছু লইয়াছে। খুব সম্ভব ডাকাতি করাই অভিপ্রায়। হরেন তাই প্রস্তুত হইয়াছিল। তাহার এলাকায় বজরা প্রবেশ করার পর হইতেই বজরার পিছু পিছু তার পুলিশ ফোর্স দুখানি আসতেছিল। মোল্লাগঞ্জ তার এলাকার বাইরে। সেখানে আরোহী বদলে খবরটা সে পায় নাই, এবং দেখা যাইতেছে স্বদেশী ডাকাতরাও পায় নাই। পূর্ণ বলিল, না, আমরাও পাইনি। আমাদের লোক মোল্লাগঞ্জে বাজারের ভিতর দিয়ে বাইসাইকেলে চলে এসেছিল, ঘাটে তো আর সে যায়নি। হরেন বলিল, সে মারোয়ারিটা বোধ হয় কিরকম করে গন্ধ পেয়েছিল, তাই সে তাড়াতাড়ি মোল্লাগঞ্জে নেমে পড়েছে। থানায় পৌঁছিয়া হরেন আমার ও মাঝি মোল্লারগণের এজেহার লিখিয়া লইয়া পরদিন সাক্ষীস্বরূপ আদালতে হাজির হইবার জন্য আমাদের সমন ধরাইল। মহকুমা ম্যাজিস্ট্রেটের এজলাসে মোকদ্দমা উঠিলে 10 দিনের জন্য উহা মুলতবি হইয়া গেল। আমি এই অবসরে স্ত্রী পুত্রকন্যা ও বধূবেশী জামাতাকে লইয়া দেশে ফিরিয়া আসিলাম। জামালপুর মহকুমার এলাকা পার হইবার পর সুযোগ বুঝিয়া বাবাজিকে বস্ত্র পরিবর্তন করাইয়াছিলাম।
হরেনে তাহাই পরামর্শ ছিল। জামাতাকে নিজ বাটিতেই রাখিয়া আমি নিজে গেলাম রাজশাহীতে বেহাইকে সুসংবাদটা দিতে। সমস্ত ব্যাপার শুনিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, তা বাড়ির লোক ছাড়া এ কথা কি আর কেউ জানতে পেরেছে নাকি? আমি বলিলাম, না, কারুর কাছে এ কথা যাতে প্রকাশ না হয় আমি সেরকম ব্যবস্থাই করেছি। হ্যাঁ, সেটা ভালোই করেছো। প্রকাশ হলে ছেলেও যাবে, আর হরেনবাবুরও জেল অনিবার্য। হ্যাঁ, সে কথা সে আমায় আগেই বলেছে। অল্পক্ষণ চিন্তার পর বেহাই বলিলেন, গ্রীষ্মের ছুটিতে পূর্ণ বাড়ি এলো না কেন? কেউ কেউ একথা আমাকে জিজ্ঞাসা করলে বলেছি সে শ্বশুরের সঙ্গে দার্জিলিংয়ে গেছে হাওয়া খেতে। কলেজে বোধহয় এতদিনে খুলে থাকবে। আচ্ছা, তুমি গিয়ে পূর্ণকে এখানে পাঠিয়ে দাওগে। কিংবা দাঁড়াও, কাল শনিবার আছে, কাছারির পর আমিও তোমার সঙ্গে যাই, চলো। ছেলেকে বৌমাকেও সঙ্গে নিয়ে আসি। তারপর হপ্তাখানেক বাদে ছেলেকে কলকাতায় রেখে আসবো না হয়। একটা বছর নষ্ট হয়ে গেল, তার কি করা যাবে? আমি বলিলাম, কিন্তু মেয়েকে ঘর বসতে পাঠাবার কোনো আয়োজনই তো আমি করিনি। বেহাই ছলছল নেত্রে ভারী গলায় বলিলেন, সেসব না হয় পরে হবে এখন। যা আয়োজন করেছ তারই ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না ভাই। আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, গল্পটা শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধু, আবার খুব শিগগিরই হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।